হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে মিয়োসিস কোষ বিভাজন পাঠ্য বিষয়। মিয়োসিস কোষ বিভাজন। মিয়োসিস কোষ বিভাজন পড়ার আগে কোষ বিভাজন কয় প্রকার, অর্থাৎ কোষ বিভাজনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: প্রত্যক্ষ কোষ বিভাজন বা অ্যামাইটোসিস, পরোক্ষ কোষ বিভাজন বা মাইটোসিস, হ্রাস বিভাজন বা মিয়োসিস। এর আগের ভিডিওতে আমি অ্যামাইটোসিস ও মাইটোসিসের আলোচনা করেছি। যদি তোমরা দেখে না থাকো, আমি ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, ওখানে ক্লিক করে দেখে নিও। আজকে বিষয় হচ্ছে মিয়োসিস। মিয়োসিস কাকে বলে? যে পদ্ধতিতে ডিপ্লয়েড জনন মাতৃকোষ দুবার বিভাজিত হয়ে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধ সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট চারটি হ্যাপ্লয়েড অপত্য কোষ সৃষ্টি করে, তাকে মিয়োসিস বলে। তাহলে এখানে লক্ষ্য করো যে ডিপ্লয়েড জনন মাতৃকোষ, অর্থাৎ যে জনন মাতৃকোষ থেকে মিয়োসিস হবে সেটা অবশ্যই ডিপ্লয়েড হতে হবে, এবং সেই ডিপ্লয়েড জনন মাতৃকোষটি দুবার বিভাজিত হবে, এবং দুবার বিভাজিত হওয়ার পর অর্ধ সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট চারটি হ্যাপ্লয়েড অপত্য কোষ সৃষ্টি করে। গ্রিক শব্দ মিওয়াম, যার অর্থ হ্রাস করা, থেকে এই মিয়োসিসটা এসছে। অর্থাৎ ছবিতে লক্ষ্য করো, এর যে জনিত্য কোষ বা জনন মাতৃকোষ, সেখান থেকে কি হচ্ছে, চারটে অপত্য কোষ সৃষ্টি করছে। প্রথম হচ্ছে কি, এখান থেকে কোষটা একবার বিভাজিত হচ্ছে। এখানে দেখো ক্রোমোজোম সংখ্যা 1, 2, 3, 4 ছিল। প্রথমবার বিভাজিত হওয়ার পর যে দুটো কোষ হয়ে গেল, সেই দুটো মধ্যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেল, অর্থাৎ এখানে 4টে ছিল বলে এখানে দুটো ক্রোমোজোম চলে এলো, এবং এইখানে এই দুটো কোষে আবার বিভাজিত হয়ে 4টে কোষ উৎপন্ন করে, এবং সেই 4টে কোষের ক্রোমোজোম সংখ্যা যা ছিল এই এর অর্ধেক, অর্থাৎ এখানে 4টে ছিল, এখানে দুটো ছিল। এটাই হচ্ছে মিয়োসিস। মিয়োসিসের স্থান। যৌন জননকারী জীবের মিয়োসিস জনন মাতৃকোষে ঘটে। অনেকে জনন কোষে বলে, এটা একটু খেয়াল রেখো, অনেকে জনন কোষ লিখলে ভুল হবে, কারণ জনন কোষ দুই প্রকার: শুক্রাণু, ডিম্বাণু। জনন মাতৃকোষে ঘটার পরে ওরা শুক্রাণু, ডিম্বাণু বা জনন কোষ উৎপন্ন হয়। আর অজৈন জননকারী জীবের রেণু মাতৃকোষে ঘটে। উদ্ভিদ পরাগধানী ও ডিম্বকের উদ্ভিদের মধ্যে ঘটে। পানির ক্ষেত্রে শুক্রাশয় ডিম্বাশয়ের মধ্যে এই মিয়োসিস ঘটে। এখানে একটা প্রশ্ন আসে, মিয়োসিসকে হ্রাস বিভাজন বলে কেন? দেখো এই সংজ্ঞার মধ্যেই উত্তরটা লিখে আছে। বলতে হবে যে এই প্রক্রিয়ায় জনন মাতৃকোষটি দুবার বিভাজিত হয়ে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট চারটি হ্যাপ্লয়েড অপত্য সৃষ্টি করে বলে কে হ্রাস বিভাজন বলে। অর্থাৎ মাতৃকোষে যে ক্রোমোজোম থাকে, অপত্য কোষে তার অর্ধ সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট হয় বলে মিয়োসিসকে হ্রাস বিভাজন বলা হয়। মিয়োসিসের বৈশিষ্ট্য কি? আদর্শ নিউক্লিয়াসযুক্ত জীবের জনন মাতৃকোষে, আবার বলছি জনন মাতৃকোষে এই প্রকার কোষ বিভাজন ঘটে। মিয়োসিস পদ্ধতিতে জনন মাতৃকোষ বিভাজিত হয়ে চারটি অপত্য কোষ সৃষ্টি করে। এই দুটো তো আমরা সংজ্ঞাতেই পেয়ে গেছিলাম। এই প্রকার কোষ বিভাজনে জনন মাতৃকোষ থেকে উৎপন্ন অপত্য কোষ সংখ্যাগুলি নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যার মাতৃকোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। এই তিনটে বৈশিষ্ট্য কিন্তু আমরা সংজ্ঞা থেকে পেয়ে গেছি। অপত্য কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোমগুলি মাতৃকোষের নিউক্লিয়াসের ক্রোমোজোমগুলি থেকে আকৃতিক ও গুণগতভাবে এক বা ভিন্ন হতে পারে। অর্থাৎ যে ক্রোমোজোমগুলো অপত্যতে আসছে, সেগুলো মাতৃকোষের নিউক্লিয়াসের গুণগতভাবে তারা একও হতে পারে বা আলাদাও হতে পারে। এই প্রকার কোষ বিভাজনে জনন মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম দুবার বিভাজিত হয়। প্রথম বিভাজনে উৎপন্ন অপত্য কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায় বলে এই বিভাজনকে হ্রাস বিভাজন বলে। অর্থাৎ যে দুবার বিভাজিত হয়, এটাকে ছবিতে দেখালাম, প্রথম বিভাজনেই ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে যাচ্ছে বলে এই বিভাজনকে বলা হচ্ছে হ্রাস বিভাজন, এবং দ্বিতীয় বিভাজনে উৎপন্ন চারটি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা প্রথম বিভাজনে উৎপন্ন কোষ দুটির ক্রোমোজোম সংখ্যা সমান থাকে বলে দ্বিতীয় বিভাজনকে সদৃশ বিভাজন বলা হয়, যেটা এটাকে আমরা ছবিতে দেখলাম।
হোমোলোগাস বা সমস্ত সমস্ত ক্রোমোজোম। মিয়োসিস কোষ বিভাজন যাওয়ার আগে এই দুটো একটু জেনে নিই। হোমোলোগাস বা সমস্ত ক্রোমোজোম কাকে বলে? একটা যখন জীব সৃষ্টি হয় তখন পিতার কাছ থেকে যে ক্রোমোজোম বা শুক্রাণুর মধ্যে এন থাকে, আবার মাতার কাছ থেকেও যে ডিম্বাণু সেখানে এন থাকে। এই দুটো শুক্রাণু ডিম্বাণু মিলে তৈরি হয় একটা জীব, জাইগোটে পরবর্তীকালে স্টেজেই জীবটা সৃষ্টি হয়, যেখানে ক্রোমোজোম সংখ্যা থাকে 2n। এই 2n ক্রোমোজোম সংখ্যা, অর্থাৎ এই জীবের যদি বা এটা যদি মানুষই ধরে নিই, তাহলে এই মানুষের যদি আমরা ক্রোমোজোম সংখ্যা দেখি তাহলে দেখব এটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা মানুষের, যেখানে দেখব টোটাল 23 জোড়া অর্থাৎ 46টি ক্রোমোজোম আছে। তাহলে এই ক্রোমোজোমটা ধরা যায় এই ক্রোমোজোমটা হয় এসছে পিতার কাছ থেকে। যদি এটা পিতার কাছ থেকে আসে তাহলে এই ক্রোমোজোমটা এসছে মাতার কাছ থেকে, কারণ এখানে n+n যুক্ত হয়ে 2n হয়েছে। তাহলে একটা পিতা একটা মাতা, একটা পিতা একটা মাতা। এইভাবে বিভিন্ন দেখো সাইজের, এই বড় সাইজগুলো বড় সাইজের পাশে, এই ছোট সাইজগুলো ছোট সাইজের পাশে, এই আরও ছোট সাইজগুলো এই ছোট সাইজের পাশে, এরা পরস্পর অবস্থান করে। এই অবস্থানকে আমরা বলবো হোমোলোগাস ক্রোমোজোম বা সমস্ত ক্রোমোজোম। অর্থাৎ যেখানে একটি ক্রোমোজোম থাকবে পিতার ক্রোমোজোম, একটি ক্রোমোজোম থাকবে মাতার ক্রোমোজোম। এরা যখন পরস্পর এইভাবে পাশাপাশি অবস্থান করে বা জোড় বাঁধে, তখন সেই ক্রোমোজোম দ্বয়কে আমরা বলবো হোমোলোগাস ক্রোমোজোম বা সমস্ত ক্রোমোজোম। এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে ধরে নিলাম এটা পিতার ক্রোমোজোম, তাহলে এটা হচ্ছে মাতার ক্রোমোজোম। এই দুটো ক্রোমোজোম এখানে যখন পাশাপাশি অবস্থান করেছে তখন এটাকে আমরা বলবো হোমোলোগাস ক্রোমোজোম। এই ক্রোমোজোমে দুটো ক্রোমাটিড, অর্থাৎ এখানে দুটো ক্রোমাটিড, এখানে দুটো ক্রোমাটিড। এখানে হোমোলোগাস ক্রোমোজোম যখন পাশাপাশি অবস্থান করে তখন দুটো ক্রোমোজোম থাকে বলে একে আমরা বাইভ্যালেন্ট বলি, বাইভ্যালেন্ট। এবং প্রতিটি বাইভ্যালেন্ট যখন নিজস্ব ক্রোমোজোম দুটি করে ক্রোমাটিড উৎপন্ন করে বা দুটো করে ক্রোমাটিডে বিভক্ত থাকে, তাহলে এখানে 1 2 3 4 অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোমে 4টে ক্রোমাটিড থাকে বলে এটাকে আমরা টেট্রাড বলি। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম পাশাপাশি একটা পিতার একটা মাতার বাইভ্যালেন্ট, এরা যখন অবস্থান করে এটাকে বাইভ্যালেন্ট বলি, এবং এটা যখন ক্রোমাটিডে বিভক্ত হয়ে থাকে 4টে ক্রোমাটিড হয় বলে এখানে টেট্রাড বলা হয়। এবার আসছি আমরা ক্রসিং ওভার। ক্রসিং ওভার কাকে বলে? এই যখন হোমোলোগাস ক্রোমোজোমগুলো, এই হোমোলোগাস ক্রোমোজোমগুলো একটা পিতা মাতা যখন পাশাপাশি অবস্থান করে তখন তারা পেঁচিয়ে অবস্থান করে এবং এমনভাবে জড়িয়ে থাকে, এরা যখন পরবর্তীকালে বিচ্ছিন্ন হয় তখন দেখো এই ক্রোমোজোম অর্থাৎ লাল রঙের ক্রোমোজোমের কিছু অংশ নীল রঙের ক্রোমোজোমের মধ্যে চলে আসে এবং নীল রঙের ক্রোমোজোমের কিছু অংশ লাল ক্রোমোজোমের মধ্যে চলে আসে। অর্থাৎ এখানে এক পিতার ক্রোমোজোমকে ধরে নিলাম নীল কালারের, মাতার ক্রোমোজোমকে ধরে নিলাম নীল কালারে, তাই এখানে দেহাংশের বিনিময় ঘটছে, সেই জন্য এটাকে বলা হয় ক্রসিং ওভার। এখানে লক্ষ্য করে দেখো যে এই ক্রোমোজোম অর্থাৎ মাতা ক্রোমোজোমে দুটো ক্রোমাটিড আছে, তখন এই দুটো ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। আবার পিতার ক্রোমাটিডও যে দুটো ক্রোমাটিড আছে সেটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। অর্থাৎ এই নীল সিস্টার ক্রোমাটিড, এই লাল সিস্টার ক্রোমাটিড। কিন্তু এই লালের সঙ্গে এই নীল নন সিস্টার ক্রোমাটিড, বা এই লালের সঙ্গে এই নীল নন সিস্টার ক্রোমাটিড, বা একইভাবে এই লালের সঙ্গে এই নীল বা এই লালের সঙ্গে এই নীল হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। অর্থাৎ একই ক্রোমোজোমের ক্রোমাটিড না হয় যদি আরেকটা হোমোলোগাসের আরেকটা ক্রোমোজোমের ক্রোমাটিডকে আমরা বলবো নন সিস্টার ক্রোমাটিড। তাই এখানে বলছে নন সিস্টার ক্রোমাটিডের দেহাংশের বিনিময় ঘটছে, এবং বিনিময় ঘটার পর দেখো যে এই যে ক্রোমোজোমগুলো হচ্ছে সেটা হচ্ছে নন রিকমেন্ডেড ক্রোমোজোম, অর্থাৎ এদের মধ্যে কোনো দেহাংশের বিনিময় ঘটেনি বলে জিনের পুনঃসংযুক্তকরণ ঘটেনি, কিন্তু এই দুটো ক্রোমোজোমের মধ্যে তাদের দেহাংশের বিনিময় ঘটেছে বা জিনের পুনঃসংযোগ ঘটেছে, ফলে এখানে বলা হয় রিকম্বিনেন্ট ক্রোমোজোম। আর এই পদ্ধতিটার নাম হচ্ছে, অর্থাৎ দেহাংশের বিনিময় পদ্ধতির নাম হচ্ছে ক্রসিং ওভার। এবার আসো দেখা যাক আমাদের মিয়োসিস পদ্ধতিটা। মিয়োসিস কাকে বলে এর আগে আমরা জানলাম। তাই এই মিয়োসিসের পদ্ধতি বা মিয়োসিসের ক্ষেত্রে প্রথমে আমরা জানি এটাকে দুই ভাগে ভাগ করা যায় মাইটোসিসের মতন। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস কাকে বলে? যেখানে নিউক্লিয়াসের বিভাজন ঘটে, নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলছি সাইটোকাইনেসিস। তা মিয়োসিসের ক্ষেত্রে যেহেতু দুবার বিভাজন ঘটে, অর্থাৎ নিউক্লিয়াসের দুবার বিভাজন ঘটে, সাইটোপ্লাজমেরও দুবার বিভাজন ঘটে। তাই নিউক্লিয়াসের দুবার বিভাজন ঘটে বলে ক্যারিওকাইনেসিসের নিউক্লিয়াসকে প্রথম বিভাজনটিকে আমরা বলবো মিয়োসিস 1, এবং দ্বিতীয়বার নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলবো মিয়োসিস 2। তা মিয়োসিস 1 মাইটোসিসের মতনও প্রোফেজ, মেটাফেজ
অ্যানাফেজ টেলোফেজ দিয়ে বিভক্ত, কিন্তু মিওসিস 1 আছে এবং 2 আছে বলে তাই মিওসিস 1-এর যে ভাগগুলো সেগুলো আসছি। তার আগে সাইটোপ্লাজমকেও বা সাইটোকাইনেসিসকে আমরা দুইভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে সাইটোকাইনেসিস 1, একটা হচ্ছে সাইটোকাইনেসিস 2। আর মিওসিস 1-এর ভাগ হচ্ছে যে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। তো এর আগে দেখলাম মিওসিস 1-এ আমাদের ক্রোমোজোম সংখ্যা হ্রাস হয়ে যাচ্ছে বলে মিওসিস 1-কে আমরা হ্রাস বিভাজনও বলতে পারি, প্রথম মিওটিক বিভাজনও বলতে পারি, যেহেতু এখানে ক্রোমোজোম হ্রাস হয়ে যাচ্ছে বলে হেটেরোটপিক বিভাজনও বলতে পারি। তাহলে মিওসিস 1-এর 4টি দশা, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1। এই প্রোফেজ 1 দশাটাকে আরও 5টি উপদশায় বিভক্ত করা হয়। সেই উপদশাগুলির নাম হচ্ছে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকিটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এটা হচ্ছে মিওসিস 1। এটার হওয়ার পরই সাইটোকাইনেসিস 1 সংগঠিত হয় এবং সাইটোকাইনেসিস হওয়ার পরে একটা কোষ থেকে দুটো কোষে পরিণত হয়ে যায় এবং সেখানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস ঘটে। এরপরই চলে আসে কোথায়? মিওসিস 2। এই মিওসিস 2-কে সদৃশ বিভাজন বা দ্বিতীয় মিওটিক বিভাজন বা হোমোটাইটিক বিভাজন বলে। কারণ কি, এখানে যে ক্রোমোজোম সংখ্যা, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা একই থাকে বলে এটাকে বলা হয় সদৃশ বিভাজন, বা দ্বিতীয়বার হয় বলে দ্বিতীয় মায়োটিক বিভাজন, এবং জনিত্য কোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে বলে হোমোটাইপিক বিভাজন বলা হয়। এটাকে যে 4 ভাগে ভাগ করা হয় সেটার নাম হচ্ছে কি? প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। এটার হওয়ার পর সাইটোকাইনেসিস 2 সম্পন্ন হয় এবং সাইটোকাইনেসিস 2 হওয়ার পর এই দুটো থেকে আরও দুটো অর্থাৎ 4টে কোষ সৃষ্টি হয়ে যায়। এটা হচ্ছে টোটাল মিওসিসের একটা আউটলাইন। এবার আমরা ডিটেলসে পড়ব। তা আমরা শুরু করছি এই মিওসিস 1। তাই মিওসিস 1-এর প্রোফেজ থেকে শুরু করব। প্রোফেজের আমরা এই 5টি দশা পড়ব, তারপর মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, তারপরে সাইটোকাইনেসিস 1 হওয়ার পর আমরা মিওসিস 2-এ ঢুকবো। তা আমরা মিওসিস 1-এর প্রথমে প্রোফেজ 1-এ ঢুকছে। প্রোফেজ 1 এই দশাটি দীর্ঘস্থায়ী। এই দশায় নিউক্লিয়াসটি আকারে বৃদ্ধি পায় এবং ক্রোমোজোমের ডিএনএ পরিমাণ দ্বিগুণ হয়। এরপরেই চলে আসে কোথায়? লেপ্টোটিন দশা, অর্থাৎ প্রোফেজের যে উপদশা, লেপ্টোটিন উপদশা, তারপর জাইগোটিন উপদশা পরপর আসবো। তা লেপ্টোটিন উপদশায় আমরা প্রবেশ করলাম। লেপ্টোটিন বা একে লেপ্টোনিমা বলে। ক্রোমাটিন তন্তুগুলি অকুণ্ডলীকৃত অবস্থায় সূক্ষ্ম ও সুতোর ন্যায় নিউক্লিওপ্লাজমে বিন্যস্ত থাকে, অর্থাৎ এই সূত্রগুলো যেগুলো অকুণ্ডলিত অবস্থা এবং সূক্ষ্ম নিউক্লিওপ্লাজম বা বিন্যস্ত থাকছে। ক্রোমাটিন তন্তুতে ক্রোমোমিয়ারগুলি পুঁতির দানার ন্যায় সারিবদ্ধভাবে সজ্জিত থাকে, অর্থাৎ এই তন্তুগুলো পুঁতির দানার ন্যায় সজ্জিত থাকে। নিউক্লিওলাস ও নিউক্লিয়াস পর্দা সুস্পষ্টভাবে অবস্থিত। এটা দেখো ভালো করে লক্ষ্য করো, 2-3টে স্টেজে, অর্থাৎ লেপ্টোটিনের পরে 2-3টে স্টেজে নিউক্লিয়াস ও নিউক্লিয় পর্দা সুস্পষ্টভাবে অবস্থিত থাকবে। শেষের দুটো স্টেজে এটা ভাঙতে শুরু করবে। নিউক্লিওলাস একটি নির্দিষ্ট ক্রোমোজোমের গৌণ কাজের সঙ্গে যুক্ত থাকে। আর কি বৈশিষ্ট্য থাকে? প্রতিটি ক্রোমাটিন তন্তুর প্রান্তগুলি সেন্ট্রোজোমের দিকে নিউক্লিয় পর্দার সঙ্গে সংযুক্ত হয়। আবার পড়ছি, প্রতিটি ক্রোমাটিন তন্তু, এই যে ক্রোমাটিন তন্তুর প্রান্তগুলি, এই যে এই প্রান্ত, এটা প্রান্ত, এই ক্রোমোজোমের এটা প্রান্ত, সেন্ট্রোজোমের দিকে, অর্থাৎ সেন্ট্রোজোমের দিকে নিউক্লিয় পর্দার সঙ্গে, যে এখানে নিউক্লিয় পর্দা যুক্ত হয় এবং বাকি অংশ নিউক্লিওপ্লাজমে ভাসতে থাকে। অর্থাৎ এই প্রান্তগুলো এখানে সেন্ট্রোজোম থাকে বলে এখানে যুক্ত হয়ে যায়, আর বাকিগুলো এখানে ভাসতে থাকে। ক্রোমাটিন তন্তুর এই বিশেষ সজ্জাটিকে পোলারাইজড দশা বলে। বিজ্ঞানী ডার্লিংটন ক্রোমাটিন তন্তুর এই পোলারাইজড দশাকে ফুলের তোড়া বা বুকে স্টেজ হিসেবে অভিহিত করেন। উদ্ভিদের ক্ষেত্রে ক্রোমাটিন তন্তুগুলির এইরূপ সজ্জাটিকে বলা হয় সাইনাইজেসিস। দেখো ছবিটা বের লক্ষ্য করো, এই যে এটা হচ্ছে সেন্ট্রোজোম, নিউক্লিয় পর্দা দেখো, এটা হচ্ছে হলুদটা একটা ধরো ক্রোমোজোম, এই যে এটা হচ্ছে ক্রোমাটিন প্রান্তগুলো, নিউক্লিয়াসের যেখানে সেন্ট্রোজোম থাকে নিউক্লিয় পর্দা। এই একটা তুঁতের রঙের যে ক্রোমোজোমটা দেখাচ্ছে এর প্রান্ত এধারে, এর প্রান্ত এধারে, প্রত্যেকটা প্রান্ত এই নিউক্লিয় পর্দার সঙ্গে যুক্ত হয় যেখানে সেন্ট্রোজোম থাকে। ফলে এগুলো একটা ফুলের তোড়ার মতন দেখায়, যেটাকেই বিজ্ঞানী ডার্লিংটন পোকেস্টেজ হিসাবে অভিহিত করেছেন।
ক্রমাগত জল বিয়োজনের ফলে ক্রোমাটিন তন্তুগুলো কুণ্ডলীকৃত হয়ে মোটা ও ছোট হতে থাকে। প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল বিভাজিত হয়ে নিউক্লিয়াসের বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে। এটা হচ্ছে লেপ্টোটিন দশা। এরপরে দশা আসছি জাইগোটিন বা জাইগোনিমা। জল বিয়োজনের ফলে ক্রোমাটিন তন্তুগুলি কুণ্ডলীকৃত হয়ে মোটা ও ছোট হয়। সমসংস্থ জনিত্র ক্রোমোজোমগুলি জোড়ায় জোড়ায় অবস্থান করে। প্রতি জোড়া সমসমস্ত ক্রোমোজোমের একটি পিতৃ ক্রোমোজোম ও অন্যটি মাতৃ ক্রোমোজোম। এর আগে যেটা আলোচনা করলাম, সমসমস্ত ক্রোমোজোমের এইরূপ জোড় বাঁধার পদ্ধতিকে বলা হয় সাইন্যাপসিস। এই সাইন্যাপসিসে সাহায্য করে কে? সাইন্যাপটোমিক্যাল কমপ্লেক্স। জোড়বদ্ধ সমস্ত ক্রোমোজোমকে বলা হয় বাইভ্যালেন্ট বা ডায়াড। এর আগে এটা বললাম। এই যে জোড়া বাঁধছে, সেই জোড়াটা কি হচ্ছে সেন্টিমিটার থেকে শুরু করে প্রান্তের দিকে অগ্রসর হতে পারে এই জোড়া বাঁধাটা, তখন সেটাকে আমরা বলছি প্রোসেন্টিক সাইন্যাপসিস। ছবিতে দেখে লক্ষ্য করে বুঝতে পারবো। এই একটা ক্রোমোজোম এই দুটো পাশাপাশি অবস্থান করে বলে এটাকে বাইভ্যালেন্ট বা ডায়াড বলে। এর আগেই আমরা বললাম। তাই এর মধ্যে একটা পিতৃ ক্রোমোজোম, একটা মাতৃ ক্রোমোজোম। এই যে পাশাপাশি দেখছি এখানে জোড় পাচ্ছে, এই হচ্ছে সাইন্যাপটিমাল কমপ্লেক্স, এদিকে জোড় বাঁধতে সাহায্য করে। এখানে কি বলছে, যদি সেন্টিমিটার শুরু থেকে, অর্থাৎ এখান থেকে শুরু করলেও যে প্রান্তের দিকে এগুলো এগিয়ে গেল, অর্থাৎ এই সাইন্যাপটিমাল কমপ্লেক্সের মাধ্যমে জোড় বাঁধা সেন্টিমিটার থেকে শুরু হয়ে এ প্রান্তে যায়, সেন্টিমিটার থেকে শুরু হয়ে এ প্রান্তে যায়, এরকমকে আমরা বলবো প্রোসেন্টিক সাইন্যাপসিস। আবার দেখা গেল যে সাইন্যাপটিমাল কমপ্লেক্স এই প্রান্ত থেকে শুরু হয়, আস্তে আস্তে সেন্টিমিটারের দিকে এগোয়, বা এই প্রান্ত থেকে শুরু হয়ে সেন্টিমিটার এগোয়, এরকম যদি ছোট হয় তখন সেটাকে আমরা বলবো প্রো টার্মিনাল সাইন্যাপসিস। আর ইন্টারমিডিয়েট সাইন্যাপসিস হচ্ছে ক্রোমোজোম দ্বয়ের সমস্ত দৈর্ঘ্য বরাবর একই সঙ্গে ঘটে, অর্থাৎ সবসময় সব দিকে একই সঙ্গে ঘটলে সেটাকে আমরা বলবো ইন্টারমিডিয়েট সাইন্যাপসিস। এখানেও নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দা অবিকৃত থাকে। এর আগের স্টেজেও আমরা তাই দেখলাম। নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দা দুটোই অবর্তিত থাকে। প্রাণীকোষে নবগঠিত সেন্ট্রিওল দুটি অ্যাস্টার রশ্মি সহ নিউক্লিয়াসের বিপরীত মেরুতে 180 ডিগ্রি কোণে অবস্থান করে, অর্থাৎ এই সেন্ট্রিওল দুটি অ্যাস্টার রশ্মি সহ আস্তে আস্তে সরতে সরতে প্রায় 180 ডিগ্রিতে চলে যাবে। এরপর আমরা আসবো প্যাকিটিন বা প্যাকিনিমা। বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম কুণ্ডলীকৃত হয়ে মোটা ও ছোট হয়। বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম তার সেন্ট্রোমিয়ার ব্যতীত দৈর্ঘ্য অক্ষ বরাবর লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে একজোড়া ক্রোমাটিড গঠন করে। সেই ক্রোমাটিডটা সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, এর আগে আমরা আলোচনা করলাম। দেখো বাইভ্যালেন্টের একটা বাইভ্যালেন্ট, একটা পিতার ক্রোমোজোম এবং একটা মাতার ক্রোমোজোম, এরা সেন্ট্রোমিয়ারটা ছাড়া প্রত্যেকে ক্রোমাটিডে এরকম বিভক্ত হয়ে গেল, একজোড়া ক্রোমাটিড গঠন করলো। এই কমলা ক্রোমাটিড হচ্ছে সিস্টার ক্রোমাটিড, নীল হচ্ছে সিস্টার ক্রোমাটিড, আর এই লালের সঙ্গে নীল বা লালের সঙ্গে নীল, সবুজের সঙ্গে এটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। আর চারটে ক্রোমাটিড থাকে বলে এটাকে আমরা বলছি টেট্রাড। ক্রসিং ওভার, নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের দেহাংশের বিনিময় ঘটে, যেটাকে আমরা ক্রসিং ওভার বললাম, এর আগেই পড়লাম। অর্থাৎ এখানে দেখো এই একটা ক্রোমোজোম এটা ধরে নিলাম মাতা ক্রোমোজোম, এটা পিতার ক্রোমোজোম, এই ক্রোমাটিড আর এই ক্রোমাটিড নন সিস্টার ক্রোমাটিড, এটা সিস্টার ক্রোমাটিড, এটা সিস্টার, কিন্তু সবুজ লাল হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। এই নন সিস্টার ক্রোমাটিক দেহাংশে যখন বিনিময় ঘটে তখন এটা এরকম ঘটায়, এটাকে তখন আমরা বলছি ক্রসিং ওভার। আর এই ক্রসিং ওভারে সাহায্য, অর্থাৎ এখান থেকে এখানে কাটতে সাহায্য করে যে উৎসেচকটা, তার নাম হচ্ছে এন্ডোনিউক্লিয়াস উৎসেচক, এবং জুড়তে সাহায্য করে লাইগেজ উৎসেচক, এগুলো জুড়তে সাহায্য করে। ক্রসিং ওভারের ফলে কি হচ্ছে, সমস্ত ক্রোমোজোমের মধ্যে জিনগত বৈশিষ্ট্যের আদান প্রদান ঘটে, অর্থাৎ পুনঃসংযুক্তি ঘটে, অর্থাৎ এই ক্রোমাটিডে পুনঃসংযুক্তি ঘটেছে। কাইজমা গ্রিক কাইয়ের মতন ধারণ করে। দেখো এখানে লক্ষ্য করে দেখো, এরা যখন পাশাপাশি অবস্থান করে, এরা যখন আস্তে আস্তে পরস্পর থেকে বেরিয়ে যেতে চেষ্টা করে, তখন ইংরেজির এক্সের মতন দেখায়, তখন এটাকে আমরা বলছি কাইজমা। এই স্টেজেও নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দা অবিকৃত থাকে। পরে আসছি ডিপ্লোটিন বা ডিপ্লোনিমা। হোমোলোগাস ক্রোমোজোমগুলির মধ্যে আকর্ষণের তীব্রতা না থাকায় ক্রোমোজোমগুলি পরস্পর থেকে দূরে সরে যেতে থাকে, কিন্তু
কায়াজমা অঞ্চলে এরা পরস্পর সঙ্গে যুক্ত থাকে। এদেরকে আলাদা করতে সাহায্য করে স্থির তাড়িতিক বল। অর্থাৎ এরা যখন পরস্পর থেকে দূরে সরে যায়, তারা দূরে স্থির তাড়িতিক বল তাকে আলাদা করছে, কিন্তু এরা কায়াজমা অর্থাৎ যে এক্স এর মতন আছে সেই কায়াজমা অংশে তারা পরস্পর সঙ্গে যুক্ত থাকছে। এই দশায় শেষের দিকে কায়াজমাগুলি সেন্টিমিয়ারের উভয় দিকে হোমোলোগাস ক্রোমোজোমের প্রান্তের দিকে সরে যেতে শুরু করে। একে বলে টার্মিনালাইজেশন। অর্থাৎ যে এই কায়াজমা যদি এখানে থাকে, আস্তে আস্তে সরতে সরতে এই দুটো ক্রোমাটিডের একদম প্রান্তে চলে আসে। এই যেই সরতে শুরু করলো তখন সেটাকে আমরা বলছি টার্মিনালাইজেশন, অর্থাৎ একদম পারতে চলে যায়। এক্ষেত্রে নিউক্লিয় পর্দা অবিকৃত থাকে, কিন্তু নিউক্লিয়াসের অবলুপ্তি সূচনা হয়। এর আগের স্টেজ অবধি দেখেছিলাম নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয়াস দুটোই অবকৃত ছিল, কিন্তু এই ডিপ্লোটিন স্টেজে নিউক্লিয় পর্দা অবিকৃত থাকলেও নিউক্লিয়াসের অবলুপ্তির সূচনা হচ্ছে ডিপ্লোটিন থেকে। শুধু কায়াজমা অঞ্চল ছাড়া বায়োভ্যালিন গুটি থেকে সাইনাপটিক কমপ্লেক্স খুলে যায়, অর্থাৎ যে সাইনাপটিক কমপ্লেক্স ছিল একমাত্র কায়াজমা অঞ্চলে থাকে, বাদবাকি অন্য অঞ্চলে থাকে না। এইভাবে ডিপ্লোটিন দশার সমাপ্তি ঘটে। এরপরে স্টেজে তখন আমরা চলে আসি, সেটা হচ্ছে ডায়াকাইনেসিস। হোমোলোগাস ক্রোমোজোমগুলি আকারে আরও ছোট ও মোটা হয়। কায়াজমার টার্মিনালাইজেশনের গতিবৃদ্ধি পায়, ফলে কায়াজমা ক্রোমোজোমের একবারে শেষ প্রান্তে সরে যায় এবং প্রতিটি বায়োভ্যালেন্টের হোমোলোগাস ক্রোমোজোম দুটি প্রান্তীয় বিন্দুতে যুক্ত থাকে। অর্থাৎ এর আগে আমরা দেখলাম টার্মিনালাইজেশন শুরু হয়েছিল, অর্থাৎ এই কায়াজমাটা আস্তে আস্তে প্রান্তের দিকে সেরতে শুরু করেছিল। এই দশায় এসে একদম তারা প্রান্তে এসে অবস্থান করে। নিউক্লিয়াস সম্পূর্ণরূপে অবলুপ্ত হয়। দেখো এর মধ্যে কোনো নিউক্লিয়াস নেই, আর নিউক্লিয় পর্দা বিভিন্ন স্থানে ভেঙে গিয়ে অবলুপ্ত হতে শুরু করে, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে নিউক্লিয় পর্দা ভাঙতে শুরু করে। বেম বা স্পিন্ডিল গঠন শুরু হয় এবং প্রতিটি টেট্রাডের সেন্টিমিয়ার দুটি বেম তন্তুর সঙ্গে যুক্ত হয়। অর্থাৎ ক্রোমোজোমাল যে তন্তু, সেই ক্রোমোজোমাল তন্তু বা বেম তন্তুর সঙ্গে এই একটা হোমোলোগাস, এটা একটা হোমোলোগাস ক্রোমোজোম, একটা বৃত্তে একটা মাথা, এরা সেন্টিমিয়ার অঞ্চলে পরস্পর যুক্ত থাকে, কিন্তু চারটে ক্রোমাটিডে বিভক্ত। এই যে বেম তন্তু যেটা হচ্ছে ক্রোমোজোমাল তন্তু, এইটা এই সেন্টিমিয়ার সঙ্গে যুক্ত থাকে এবং এই তন্তুটা এসে এই সেন্টিমিয়ার সঙ্গে যুক্ত থাকে। তাই বলছে বেম বা স্পিন্ডিল গঠন শুরু এবং প্রতিটি টেট্রাডের সেন্টিমিয়ার, এই যে টেট্রাড, এই সেন্টিমিয়ারগুলো বেম তন্তুর অর্থাৎ ক্রোমোজোমাল তন্তুর সঙ্গে তারা যুক্ত হয়। ডায়াকাইনেসিস শেষ হয়ে গেল। এই ডায়াকাইনেসিসের পর কি হচ্ছে, যে ডায়াকাইনেসিস ও মেটাফেজ দশার অন্তর্বর্তী সময়কে প্রোমেটাফেজ বলে। অর্থাৎ এরপরেই আমাদের মেটাফেজ 1 শুরু হবে ডায়াকাইনেসিস পরে, কিন্তু ডায়াকাইনেসিস আর মেটাফেজ 1 দশার মধ্যবর্তী সময়কে প্রোমেটাফেজ বলে। কারণ কি, এই সময় নিউক্লিয় পর্দা সম্পূর্ণরূপে অন্তর্নিহিত হয়। অর্থাৎ এখানে নিউক্লিয় পর্দা যে অবলুপ্ত হতে শুরু করেছিল সেটা দেখো এখানে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। প্রাণীদের সেন্ট্রোজোম দুটি সেন্ট্রোলে বিভক্ত হয়ে যায় এবং অ্যাস্টারলসি থেকে বেমতন্তু গঠিত হয়, আর উদ্ভিদের মাইক্রোটিউবিউল যেটা সাইটোপ্লাজম থাকে সেখান থেকে বেমতন্তু গঠিত হয়। এরপরে আমরা ঢুকব যে মেটাফেজ 1, কিন্তু এই স্টেজগুলো আমরা দেখে নিই। লেপটিন দশায় ক্রোমোজোম খুলছে, জ্যাগিন দশায় হোমোলোগুলো পাশাপাশি অবস্থান করছে, প্যাকেটিন দশায় ক্রসিং ওভার হচ্ছে, ডিপ্লোটিন বাই কায়াজমা গঠিত হয় এবং তারা টার্মিনালাইজেশন শুরু হচ্ছে এবং ডায়াকাইনেসিসে তারা এইভাবে অবস্থান করছে। মেটাফেজ 1 অর্থাৎ প্রোফেজ 1 শেষ হলো, যার 5টি উপদশা ছিল। এই প্রোফেজ 1-এর পরে মেটাফেজ 1 শুরু হলো। কি হচ্ছে, ক্রোমোজোমগুলি সর্বাপেক্ষা কুণ্ডলীকৃত ও ঘনীভূত হয় এবং সুস্পষ্ট হয়। বায়োভ্যালেনগুলি অর্থাৎ যেগুলো টেট্রাড ছিল, 4টে ক্রোমাটিড, বেমের বিষুব অঞ্চলের দিকে গমন করে। বায়োভ্যালেন্টের এইরূপ চলনকে বলা হয় কনগিশন। বায়োভ্যালেন্ট বিষুব অঞ্চলে নির্দিষ্ট রীতিতে সজ্জিত হয়, যেটাকে আমরা বলছি মেটাফেজ প্লেট, আর বায়োভ্যালেন্টের সেন্টিমিয়ারগুলি ক্রোমোজোমাল তন্তুর সঙ্গে যুক্ত থাকে। লক্ষ্য করো, এটা হচ্ছে ধরে নিলাম এটা পিতার, এটা মাতার, এটা মাতার, এটা পিতার, একটা যে কোনো কালার মাতার, একটা যে কোনো কালার পিতার ধরে নাও। এখানে লক্ষ্য করে দেখো যে বায়োভ্যালেন্ট এটা বেমের বিষুব অঞ্চলে, অর্থাৎ এটা হচ্ছে বিষুব অঞ্চলে তারা অবস্থান করছে এবং তারা এই যে চলে আসছে, যেটাকে আমরা কন্ডিশন বলছি। আর ভ্যালেন্টগুলো কি একটা নির্দিষ্ট রীতি, অর্থাৎ এইভাবে নিয়ম অনুযায়ী তৈরি হয়, যেটা তৈরি করছে সেটা হচ্ছে মেটাফেজ প্লেট। আর এই যে সেন্টিমিয়ারগুলো যুক্ত আছে কোথায়, এই যে সেন্টিমিয়ার, এই সেন্টিমিয়ারগুলো, এই যে সেন্টিমিয়ারগুলো ক্রোমোজোম
তন্তুর সঙ্গে যুক্ত রয়েছে। এই ক্রোমোজোমাল তন্তু, ইন্টারজোনাল তন্তু, কন্টিনিউয়াস তন্তু এর আগে ভিডিওতে আলোচনা করেছি। এটা হচ্ছে মেটাফেজ 1। তারপর হচ্ছে আমরা অ্যানাফেজ 1। বাইভ্যালেন্টের হোমোলোগাস ক্রোমোজোমগুলির বিষুব অঞ্চল থেকে মেরুর দিকে গমন এই দশার সূচনা করে। অর্থাৎ এখান থেকে যে মেটাফেজ 1 ছিল, এই বাইভ্যালেন্ট, একটা ছিল পিতার ক্রোমোজোম, একটা ছিল মাতার ক্রোমোজোম, এরা এখান থেকে যেই শুরু করলো, কিভাবে শুরু করে, এই যে ক্রোমোজোম তন্তুগুলো তারা সংকুচিত হতে শুরু করে, তখন একটা ক্রোমোজোম, এর আগে আমরা মেটাফেজে দেখেছিলাম ক্রোমাটিডগুলো থেকে এখানে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হচ্ছিল, অর্থাৎ একটা ক্রোমোজোম দুটো ক্রোমাটিডে ভাগ হয়েছিল। কিন্তু এখানে হোমোলগাস ক্রোমোজোমগুলো পাশাপাশি অবস্থান করায় একটি পুরো ক্রোমোজোম চলে যায়, এখানে একটি ক্রোমোজোম চলে যেতে শুরু করে, এখানে দিয়ে অ্যানাফেজ দশা শুরু করে। অর্থাৎ এখানে যদি মানুষের ক্ষেত্রে 46টি ক্রোমোজোম মানে 23 জোড়া পরপর থাকবে, 23 জোড়ার মধ্যে এই 23টা এধারে যাবে, এই 23টা যাবে, সেই জন্য 23, 23, 46 দুটো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, এটাকে হাস্কবন বিভাজন বলা হয়। তাহলে এই সময় ক্রোমোজোমাল তন্তু দৈর্ঘ্যে হ্রাস পায়, অর্থাৎ এই ক্রোমোজোমাল তন্তুগুলো হ্রাস পায়, ক্রোমোজোমগুলি ক্রোমোজোমাল তন্তুর সঙ্গে সংযুক্ত থেকে মেরুর দিকে চলতে শুরু করে, এটাকে আমরা বলছি অ্যানাফেজ চলন, অর্থাৎ অ্যানাফেজ চলন এখানে শুরু হয়ে গেছে। অ্যানাফেজ চলনের ফলে মাতৃ ক্রোমোজোম এবং পিতৃ ক্রোমোজোম বাইভ্যালেন্ট থেকে বিচ্ছিন্ন হয়ে বিপরীত মেরুর দিকে গমন করে। তাহলে এখানে যখন পাশাপাশি ছিল, একটা মাতৃ ক্রোমোজোম ছিল, একটা পিতৃ ক্রোমোজোম ছিল, তাহলে যখনই চলন শুরু হলো তখন কি মাতৃ ক্রোমোজোম একধারে যাচ্ছে এবং পিতৃ ক্রোমোজোম বিপরীত মেরুর দিকে যাচ্ছে। হোমোলোগাস ক্রোমোজোমগুলি সেন্ট্রোমিয়ারগুলি বিভক্ত না হওয়ায় মাতৃ ক্রোমোজোম বা পিতৃ ক্রোমোজোমের সিস্টার ক্রোমাটিডগুলি একই মেরুর দিকে গমন করে, অর্থাৎ এটা ধরে নিলাম যে পিতৃ ক্রোমোজোম, তাই এর ক্রোমাটিডগুলো বিভক্ত হলে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়নি, ফলে এই সেন্ট্রোমিয়ারটা যেধারে যাবে বাকি দুটো ক্রোমাটিড এধারে যাবে। এটা যদি মাতার ক্রোমোজোম হয়, যেহেতু সেন্ট্রোমিয়ার তারা আটকে আছে, সেন্ট্রোমিয়ার যেধারে যাবে দুটো ক্রোমাটিড একই ধীরে যাচ্ছে, তাতে এই দুটো ক্রোমাটিড একই ধীরে যাচ্ছে, এই দুটো ক্রোমাটিড তার বিপরীত ধীরে যাচ্ছে। যেখানে আমরা মাইটোসিসের অ্যানাফেজে দেখেছিলাম যে দুটো ক্রোমাটিড দুই ধারে যাচ্ছিল, কিন্তু এক্ষেত্রে একই ক্রোমোজোমে দুটো ক্রোমাটিড একই ধারে যায়, আর একটা ক্রোমোজোমে দুটি ক্রোমাটিড আর একই ধারে যায়। সেই জন্য বলছি যে সিস্টার ক্রোমাটিডগুলির একই মেরুর দিকে গমনকে বলা হয় ডিসজাংশন। তাহলে বোঝা যাচ্ছে ডিসজাংশন হচ্ছে। ক্রোমোজোমগুলির বিপরীত মেরুর দিকে অগ্রসর হওয়ার ফলে কাজমা নন সিস্টার ক্রোমাটিডের শেষ প্রান্ত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ এর আগে আমরা দেখেছিলাম ক্যাজমা পরস্পর পাশাপাশি অবস্থান করে এবং এখান থেকে তারা যে গমন শুরু করলো তারা বিচ্ছিন্ন হয়ে গেল। এই দশায় ক্রোমোজোম সংখ্যার হ্রাস ঘটে, অর্থাৎ এখানে অর্ধেক ক্রোমোজোম এধারে চলে গেল, অর্ধেক ক্রোমোজোম এধারে চলে গেল। বেমের বিপরীত প্রান্তে মাতৃকোষের অর্ধ সংখ্যক ক্রোমোজোম অবস্থান করে এবং প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিডগুলি জিনগতভাবে বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন হয়, অর্থাৎ এখানে অর্ধেক ক্রোমোজোম এধারে চলে গেল, অর্ধেক ক্রোমোজোম চলে গেল, কিন্তু এর মধ্যে কি হচ্ছে যে দেহাংশের বিনিময় ঘটার জন্য এর কিছু অংশ এখানে চলে আসছে, এই ক্রোমোজোমের একটা কিছু অংশ এই ক্রোমোজোমে চলে আসছে, ফলে এইখানে যে ক্রোমোজোমগুলো আসছে এই ক্রোমোজোমের বৈশিষ্ট্য ছাড়া এই ক্রোমোজোমের কিছু অংশ এখানে নতুন পেয়ে যাচ্ছে, আবার এই ক্রোমোজোমগুলো যখন এখানে যাচ্ছে এই ক্রোমোজোমের নিজস্ব বৈশিষ্ট্য ছাড়া এই ক্রোমোজোমের কিছু বৈশিষ্ট্য চলে আসছে, তাই ক্রোমোজোমগুলি জিনগতভাবে বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন হয়। এইভাবে যেতে শুরু করলে অ্যানাফেজ দশা শুরু করে শেষ হলো। এরপরে আসছে আমরা টেলোফেজ 1 দশা। বেমের দুটি বিপরীত মেরুতে ক্রোমোজোমগুলিকে ঘিরে নিউক্লিয় আবরণী গঠিত হয় এবং নিউক্লিওলাসের পুনরায় আবির্ভাব ঘটে, ফলে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। অপত্য নিউক্লিয়াসে জল সংযোজনের ফলে ক্রোমোজোমের কুণ্ডলী খুলে গিয়ে ক্রোমোজোমগুলি দীর্ঘ হয় এবং সূত্রের ন্যায় আকার ধারণ করে, অর্থাৎ ক্রোমোজোমগুলি ক্রোমাটিন জালক গঠন করে। অর্থাৎ এর আগে আমরা দেখেছিলাম একই জিনিস, প্রতিটি অপত্য নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা মাতৃ নিউক্লিয়াসের অর্ধেক হয়। এখানে ছবিতে দেখে নাও যে এই যে ক্রোমোজোমগুলো অ্যানাফেজ দশা একদম এখানে যখন চলে যায়, তাহলে অর্ধেক ক্রোমোজোম এখানে অর্ধেক ক্রোমোজোমে গেল বলে মাতৃ নিউক্লিয়াসের অর্ধেক হয়ে গেল। এরা আস্তে আস্তে জালক খুলতে থাকে, নিউক্লিয়াস আবির্ভাব হতে থাকে, টেলোফেজ দশা কমপ্লিট হয়ে গেল। এরপর আসছি আমরা সাইটোকাইনেসিস 1, অর্থাৎ ক্যারিওকাইনেসিস পরে সাইটোপ্লাজমের বিভাজিত হবে, যেটাকে আমরা বলছি সাইটোকাইনেসিস। বলছে কি টেলোফেজের ঠিক পরে মাতৃকোষের সাইটোপ্লাজম বিভাজিত হয়। উদ্ভিদ কোষে এর আগে আমরা দেখেছিলাম উদ্ভিদ কোষে বিষুব অঞ্চলে কোষপাত গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস ঘটেছিল মেটাফেজে, তা এখানেও সেই একইভাবে হয়। আর প্রাণী কোষেও সেই ক্লিভেজ বা ফ্লোরিং পদ্ধতিতে, অর্থাৎ দুপাশ থেকে সাইটোপ্লাজম সংকুচিত হয়, সেখানেও আমাদের এই সাইটোকাইনেসিস একই পদ্ধতিতে হয়। প্রাণী কোষে অ্যাক্টিন ও মায়োসিন দ্বারা গঠিত সংকোচনশীল অঙ্গরি এই ক্লিভেজ বা ফ্লোরিংয়ে সাহায্য
করে। এখানে আমাদের একটা নোট বা মনে রাখা দরকার, বলছে যদি প্রথম মিয়োটিক বিভাজন ও দ্বিতীয় মিয়োটিক বিভাজনের মধ্যে সাইটোকিনেসিস 1 সংঘটিত হয় তবে ওই প্রকার মিয়োসিসকে সাকসেসিভ বিভাজন বলে। অর্থাৎ প্রথম মিয়োটিক 1 বা মিয়োসিস 1 হয়ে যাওয়ার পর সাইটোকিনেসিস 1 যদি হয়ে যায় তখন সেই মিয়োসিসকে বলছি সাকসেসিভ বিভাজন। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় প্রথম মিয়োটিক বিভাজন ও দ্বিতীয় মিয়োটিক বিভাজনের মধ্যে সাইটোকিনেসিস সংঘটিত হয় না। অর্থাৎ প্রথমে মিয়োটিক 1 হলো কিন্তু সাইটোকিনেসিস 1 হওয়ার কথা ছিল কিন্তু না হয় আবার মিয়োসিস 2 হলো, তখন সেই প্রকার মিয়োসিসকে বলা হয় সাইমালটেনিয়াস বিভাজন। এবার আমরা মিয়োসিস 1 কমপ্লিট হয়ে গেল, আসবো মিয়োসিস 2। তার আগে আমরা ছবিগুলো দেখে নিই কী কী ঘটলো। এটা হচ্ছে ইন্টারফেস দশায় নিউক্লিয়াস, তারপর এখানে লেপ্টোটিনে বিভাজিত হয়ে যাচ্ছে, তারপর জাইগোটিনে তারা বাইভ্যালেন্ট অবস্থান করছে, প্যাকাইটিনে তারা ক্রস ওভার হচ্ছে, ডিপ্লোটিনে কায়াজমা উৎপন্ন করছে, ডায়াগনিস তারা আলাদা আলাদা কায়াজমাগুলো প্রান্ত দেশে চলে আসছে, তারপরে আসছে মেটাফেজ, তারা অবস্থান করছে, মেটাফেজ প্লেট সৃষ্টি করছে, দুটো ক্রোমোজোম এখান থেকে চলন শুরু করলো, একটা ক্রোমোজোম একটা ক্রোমোজোম দিয়ে অ্যানাফেজ শুরু করলো, তারপরে টেলোফেজ। দ্বিতীয় মিয়োটিক বিভাজন, প্রথম মিয়োটিক বিভাজনের পর দ্বিতীয় মিয়োটিক বিভাজন বা মিয়োসিস 2 শুরু হয়, যা হুবহু মাইটোসিস বিভাজনের ন্যায়। অর্থাৎ মাইটোসিস বিভাজনে আমরা যা দেখেছিলাম এইখানে একই দেখা যায়। এখানে কি প্রোফেজ 2, অর্থাৎ ওখানে প্রোফেজ 1-এর পর প্রোফেজ 2, মাইটোসিস প্রোফেজ 1-এর মতন হুবহু। আগে তোমরা মাইটোসিসের ভিডিওটা দেখে নিলে বুঝতে পারবে, নতুন কিছু নেই। মেটাফেজ 2 মাইটোসিস মেটাফেজ 1-এর মতন, অ্যানাফেজ 2 হচ্ছে মাইটোসিস অ্যানাফেজের 1-এর মতন, এবং টেলোফেজ 2 হচ্ছে মাইটোসিসের টেলোফেজের মতন। সাইটোকাইনেসিস 2 হচ্ছে সাইটোকাইনেসিসের 1-এর মতন। অর্থাৎ এখান থেকেই আমরা আগের ভিডিও দেখেই বুঝে নিতে পারবো যে দ্বিতীয় মিয়োটিক বিভাজনে নতুন কিছু নাই, সদৃশ বিভাজন আগের মতনই। এখানে দেখে নাও মিয়োসিস 2 এর ক্ষেত্রে প্রোফেজ 2 কি হচ্ছে যে এই দুটো সেল উৎপন্ন হয়েছিল মিয়োসিস 1-এ, এখান থেকে দেখেন দুটো ক্রোমোজোম আছে, এটা তখন মেটাফেজ 2-এর ক্রোমোজোমগুলো এখানে অবস্থান করলো, তারপর ক্রোমাটিডগুলো আলাদা আলাদা বিভক্ত হয়ে গেল অ্যানাফেজের মতন, তখন এখানে টেলোফেজ হলো, এখান থেকে আবার দুটো ক্রোমোজোম সৃষ্টি করলো। এইভাবে মিয়োসিস 2 সম্পন্ন হয়। আর একবার দেখে নাও কীভাবে হয়েছিল প্রোফেজ দশা, এভাবে ঠিক করে মেটাফেজ দশা অবস্থান করে যেতে শুরু করলো অ্যানাফেজ দশা, তারপর করে নিল সেটা হচ্ছে টেলোফেজ দশা, তারপরে এরপরে বিভক্ত হয়ে যায় সাইটোকাইনেসিস দশা। অর্থাৎ এখানে আমরা মিয়োসিস 2টা এইভাবে আমরা দেখতে পাই। এখানে কিছু আমাদের মনে রাখতে হবে যে মাইটোসিসের ক্ষেত্রে কি হচ্ছিল, ক্রোমাটিডের পৃথকীকরণ ঘটছিল। অর্থাৎ ক্রোমোজোমে যে দুটো ক্রোমাটিড ছিল, মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমাটিডের পৃথকীকরণ ঘটে। মিয়োসিস 1-এর ক্ষেত্রে ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে। অর্থাৎ মাইটোসিসে ক্রোমাটিডের পৃথকীকরণ ঘটে, মিয়োসিস 1-এ ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে। ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে বলে এখানে আমরা হ্রাস বিভাজন বলি। আবার মিয়োসিস 2 সেখানেও কিন্তু ক্রোমাটিডের পৃথকীকরণ ঘটছে, ফলে এটাকে আমরা সদৃশ বিভাজন বলছি। মিয়োসিস 2কে আমরা সদৃশ বিভাজন বলছি, কিন্তু মিয়োসিস 1-এ ক্রোমোজোমের পৃথকীকরণ ঘটে বলে এটাকে আমরা হ্রাস বিভাজন বলছি। পুরো এটা দেখে নাও মিয়োসিস কোষ বিভাজনটা। ইন্টারফেজ দশা, ইন্টারফেজ দশা থেকে প্রোফেজ 1-এর মধ্যে লেপ্টোটিন, তারপর জাইগোটিন, তারপর প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এই ডায়াকাইনেসিস থেকে মেটাফেজ 1, তারপর অ্যানাফেজ 1, তারপরে টেলোফেজে যখন চলে গেল তখন দুটো কোষ সৃষ্টি হলো। তাই এই দুটো কোষ একটা এখান থেকে প্রোফেজ, এটা প্রোফেজ 2 সৃষ্টি হলো, প্রোফেজ 2 থেকে মেটাফেজ 2, মেটাফেজ থেকে অ্যানাফেজ 2, এটা অ্যানাফেজ 2, তারপর টেলোফেজ, একটা কোষ ছিল, এখান থেকে 4টে কোষ উৎপন্ন হলো। এই গেলে টোটাল মিয়োসিসটা এইভাবে সম্পন্ন হয়। এখানে দেখে নাও ক্রোমোজোমের দশা, কিভাবে ক্রোমোজোম থাকে। এই ছিল মাতৃনিউক্লিয়াস, এই মাতৃনিউক্লিয়াস এখান থেকে এই দুটো ক্রোমোজোমগুলো ক্রোমাটিডে বিভক্ত হলো। এই ক্রোমাটিড হওয়ার পর যখনই মিয়োসিস 1 হলো, মিয়োসিস 1-এর ফলে দেখো এই ক্রোমোজোমগুলো অর্ধেক হয়ে গেল। 4টে ক্রোমোজোম ছিল, এখানে দুটো অপত্যক সৃষ্টি হচ্ছে, সেখানে দুটো করে ক্রোমোজোম চলে এলো, কিন্তু এই ক্রোমোজোমের মধ্যে কি হলো, রিকম্বিনেন্ট, অর্থাৎ এই ক্রোমোজোমের কিছু অংশ দেহাংশের অর্থাৎ ক্রসিং ওভারের ফলে হলো। এইখান থেকে আবার মিয়োসিস 2 সদৃশ বিভাজনের ফলে 4টে অপত্য সৃষ্টি হলো, অর্থাৎ একটা কোষ থেকে 4টে কোষ সৃষ্টি হলো এবং সেখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেল। সেই জন্য
মিওসিসকে বলা হয় হ্রাস বিভাজন। মিওসিসের তাৎপর্য, মিওসিসের যে তাৎপর্য বা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা অনেক সময় পরীক্ষায় চলে আসে। মিওসিসের তাৎপর্য প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। অর্থাৎ মিওসিসটা কিভাবে ধ্রুবক রাখে? মিওসিস কোষ বিভাজনের ফলে 4টি হ্যাপ্লয়েড জননকোষ বা রেণু উৎপন্ন হয়। এই 2টি হ্যাপ্লয়েড জননকোষের মিলনে পুনরায় ডিপ্লয়েড ভ্রূণাণু বা জাইগোট উৎপন্ন হয়, যা পুনরায় বিভাজিত হয়ে বৃদ্ধি ও পরিস্ফুটনের মাধ্যমে পূর্ণাঙ্গ ডিপ্লয়েড জীবে পরিণত হয়। দেখো কি বলছে, ধরো এখানে মিওসিস, যখন একটা জীব সৃষ্টি হচ্ছে তখন এই কোন একটা ডিপ্লয়েড থেকে মিওসিসের মাধ্যমে এটা হ্যাপ্লয়েড হয়, তাহলে এই একটা শুক্রাণু এবং ডিপ্রাণু, এই দুটো গ্যামেট মিলনের ফলে আবার একটা জীব সৃষ্টি হলো, যেটা হচ্ছে ডিপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড মিলনে ডিপ্লয়েড হচ্ছে। যদি এই মিওসিস না ঘটতো তাহলে পরবর্তীকালে এই টুয়েনটা কি হতো, এই টুয়েনটা কি হতো, গিয়ে আর একটা এই টুয়েনের সঙ্গে টুয়েনে মিলন হতো যদি মিওসিস না হতো। এখানে আবার ফোনেন, ফলে এইভাবে যদি বাড়তে থাকতো তাহলে প্রজাতির সংখ্যা কিন্তু ধ্রুবক থাকতো না। এই মিওসিস যদি না ঘটতো তাহলে আমাদের এই সংখ্যা 2n 4n 8n 16n 32n ইত্যাদি হারে বেড়ে যেত, ফলে আমাদের প্রজাতির অস্তিত্ব থাকতো না বা অন্যান্য ক্রোমোজোম সংখ্যা বেড়ে যেত, ধ্রুবক থাকতো না। ভেদ বা প্রকরণ সৃষ্টি করা, অর্থাৎ দেখো এখানে যে মিওসিস কোষ বিভাজনের ফলে এখানে ক্রসিং ওভার হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে, নন সিস্টার ক্রোমোজোম। এই ক্রসিং ওভারের ফলে এখানে নতুন বৈশিষ্ট্য, অর্থাৎ এই ক্রোমোজোমের মধ্যে কিছু নতুন বৈশিষ্ট্য আছে, এই ক্রোমোজোমের মধ্যেও কিছু নতুন বৈশিষ্ট্য আসছে। ফলে এখান থেকে যখন নতুন জীব সৃষ্টি হচ্ছে তখন তাদের মধ্যে কিছু ভেদ বা প্রকরণ সৃষ্টি আসছে। ফলে এই ভেদ বা প্রকরণ সৃষ্টির জন্য মিওসিস একটি গুরুত্বপূর্ণ অংশগ্রহণ করে। অভিব্যক্তিতে সহায়তা, অভিব্যক্তি অর্থাৎ পৃথিবীতে সর্বদা পরিবর্তনশীল, তা এই সর্বদা পরিবর্তনশীল পৃথিবীতে তা এই নতুন নতুন বৈশিষ্ট্য যদি না আসে তাহলে আমরা এখানে অভিব্যক্তি বা পৃথিবীর সঙ্গে মানিয়ে নিতে পারবো না। এই মিওসিসের ফলে এই ক্রসিং ওভারের জন্য নতুন বৈশিষ্ট্য আসে বলে আমরা পরিবর্তিত পরিবেশে সহজে মানিয়ে নিতে পারি, যেটাকে আমরা বলি অভিব্যক্তি, এবং সেটাকে সহায়তা করছে এই মিওসিস। যৌনক্রম বজায় রাখতে সহায়তা করে। শৈবাল, ছত্রাক, এই যে যৌনক্রম, শৈবাল, ছত্রাক ইত্যাদির মতন সরল উদ্ভিদ থেকে শুরু করে উন্নত উদ্ভিদ, যেমন ধরো একবীজপত্রী উদ্ভিদ, বীজপত্রী উদ্ভিদ ইত্যাদি সুস্পষ্ট যৌনক্রম দেখা যায়। এই মিওসিসের মাধ্যমেই ডিপ্লয়েড রেণুধর যৌনু থেকে হ্যাপ্লয়েড লিঙ্গধর যৌনু সৃষ্টি হয়, ফলে যৌনক্রম ঘটতে পারে। জিনগত মানচিত্র গঠনে সহায়তা, এটা একটু বলি। মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ফলে জিনগত বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটছে, এখানে নতুন জিনগত সংমিশ্রণ ঘটছে। মিওসিসের ফলে উৎপন্ন যে রিকম্বিনেন্ট গ্যামেট, এই যে এটা হচ্ছে রিকম্বিনেন্ট, নতুন আর কি বৈশিষ্ট্য পেল, ও নন রিকম্বিনেন্ট গ্যামেট, অর্থাৎ এগুলো হচ্ছে নন রিকম্বিনেন্ট, এর মানে কোনো বৈশিষ্ট্য পায়নি। দেখো এটা যে নীল রঙে আছে নন রিকম্বিনেন্ট, আর যেগুলো পেয়েছে সেটা হচ্ছে রিকম্বিনেন্ট, যেটা পায়নি কোনো বৈশিষ্ট্য হচ্ছে এটা নন রিকম্বিনেন্ট। হচ্ছে এই মিলনে যে উৎপন্ন জীব সৃষ্টি হচ্ছে, সেই জীব থেকে যে সৃষ্টি হবে ক্রসিং ওভারের শতকরা হার নির্ণয় করা হয়। এখানে ক্রসিং ওভারের এই দুটো যে জীব উৎপন্ন সেখান থেকে ক্রসিং ওভারের শতকরা হার নির্ণয় করা হয়, এবং ক্রসিং ওভারের শতকরা হার নির্ণয়ের মাধ্যমে এই ক্রোমোজোমের জিনের রৈখিক যে বিন্যাস, এই রৈখিক বিন্যাস সম্বন্ধে জানা যায়, যা জিনগত মানচিত্র গঠনে সাহায্য করে। এই টোটাল মিওসিসের আলোচনা এখানে আমরা করলাম। তোমাদের সিলেবাসে যেইটুকুন বা যতটুকু তোমাদের মিওসিস রয়েছে সেই অংশটুকুনি এখান থেকে দেখে নেবে বা পড়ে নেবে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং ভিডিওটি পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।